আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানের গোলকধাঁধায় পথ হারানোর ঝুঁকিতে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিব শান্তি অথবা যুদ্ধ, ইরানের সোজাসাপটা আল্টিমেটাম। আরো জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হলেও শেষ করা কঠিন হবে যুক্তরাষ্ট্রের জন্য। ইরাকের মতো ইরানে একই ফাঁদে পড়তে চলছে যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দিব খামেনিকে হত্যার চক্রান্ত, খামেনির কার্যালয়ে হামলা, 100 জনকে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে চোখে শস্য ফুল দেখছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের গোলকধাঁধায় ইতিহাসের সবচেয়ে বড় ভুল পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই ট্রাম্প বাহিনীর পথ হারানোর ঝুঁকি যেন দিন দিন বেড়েই চলেছে। ইরাক যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ক্ষোভকে পুঁজি করেই ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আজ তিনি জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো এবং বিতর্কিত কৌশলগত ভুলের ফাঁদে পা দিতে যাচ্ছেন। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে এমনিই এক ভয়াবহ চিত্র। সাদ্দাম হুসেনকে উৎখাতের পর মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় নৌ ও বিমান শক্তি জড়ো করেছেন ট্রাম্প। কিন্তু এই বিশাল রণসজ্জা নিয়ে ট্রাম্প এখন উভয় সংকটে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না নিলেও ট্রাম্প নিজেকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে ফিরে আসা কঠিন। জেনেভায় চলমান কূটনৈতিক আলোচনায় ইরান যদি বড় কোনো ছাড় না দেয়, তবে এক রাউন্ড গুলি না ছুড়ে এই বিশাল বাহিনী ফেরত আনা হবে ট্রাম্পের স্ট্রং ম্যানের ভাবমূর্তির জন্য চরম পরাজয়। এদিকে ট্রাম্পের মাগা সমর্থকরা বিদেশের মাটিতে অন্তহীন যুদ্ধের ঘোর বিরোধী। বুশ যেখানে ইরাক হামলার আগে মাসের পর মাস জনমত তৈরি করেছিলেন, সেখানে ট্রাম্প প্রশাসন কেবল অস্পষ্ট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। স্টেট অব দ্য ইউনিয়নে এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন ইরানকে পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না, অথচ গত বছরেই তিনি বলেছিলেন তেহরানের কর্মসূচি ধ্বংস করা হয়েছে। এই সব বিরোধিতা এবং সাদ্দামের মতোই ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে অতিরঞ্জিত ভীতি প্রদর্শন তাকে বুশ ও টনি ব্লেয়ারের কাতারেই দাঁড় করিয়েছে। অন্যদিকে পেন্টাগনের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনো জানেন না আয়াতুল্লাহ আলী খামিনির পতনের পর ইরানের গদি কার দখলে যাবে। গোয়েন্দারা আশঙ্কা করছেন ক্ষমতার শূন্যতায় ইরান চলে যেতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স বা আইআরজিসির দখলে, যেটি হবে আমেরিকার জন্য হিতে বিপরীত। তবে ইতিহাসের পাতায় নাম লেখানোর অদম্য লোভ ট্রাম্পকে যুদ্ধের দিকে টানছে। জিমি কার্টার থেকে জো বাইডেন যা পারেননি, সেই আয়াতুল্লাদের পতন ঘটিয়ে ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার কৃতিত্ব নিতে চাইছেন। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরানের এই গোলধাঁধায় পথ হারালে তা আমেরিকার জন্য ইরাকের চেয়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এখনও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থানে ইরান। অন্যদিকে তেহরানকে রুখতে হামলার সকল প্রস্তুতিও সেরে ফেলেছে ওয়াশিংটন। তবে কি চলমান আলোচনার আড়ালে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই শান্তি ফেরানোর শেষ চেষ্টায় সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। একদিকে পাল্টাপাল্টি হুমকি, অন্যদিকে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের এক জটিল সমীকরণে দাঁড়িয়ে দুদেশ। এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে সামরিক শক্তি প্রদর্শনের এই দ্বিমুখী অবস্থানে এখন উত্তাল গোটা বিশ্ব রাজনীতি। মধ্যস্থতাকারী দেশ ওমান বলছে উভয় পক্ষই সংকট সমাধানে সৃজনশীল সমাধান খুঁজছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি একে অভিহিত করেছেন অপূর্বভূত আগ্রহ হিসেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাব জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক বোমা চায় না, চাই অধিকার। তিনি স্পষ্ট করেছেন, ইরান যেমন শান্তি টেবিলে বসতে জানে, তেমনি যুদ্ধের ময়দানেও তারা পুরোপুরি প্রস্তুত। আলোচনা টেবিলে যখন শান্তির কথা হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের বিমান ঘাঁটিতে 12টি F-22 যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কূটনৈতিক সমাধানের কথা বললেও তার সুর ছিল যুদ্ধবাজের মতোই কড়া। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন করে উত্তাপ ছড়িয়েছেন।
করেছেন। তার দাবি, ইরানের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির মাঝে সংঘাতের আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে বেশ কিছু দেশ। তবে ইরানও বসে নেই। তেহরান এখন ঝুঁকছে বেইজিংয়ের দিকে। অত্যন্ত গোপনীয়তার সাথে চীন থেকে CM-302 জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। সুপারসনিক গতির এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ঢেউ গিয়ে এসে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মিসাইল, রাডার এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পটু এই ক্রুজ। এটি ইরানের হাতে আসা মানে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর জন্য এক বড় দুঃস্বপ্ন। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে ইরানের পরমাণু প্রযুক্তির অধিকার। এই দুয়ের জাতাকলে পৃষ্ঠ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে নিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইরান এমন এক অস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। 2003 সালে ইরাকে হামলার আগেও অস্ত্র নিয়ে একই ধরনের কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যদিও পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয়। প্রশ্ন উঠছে, ট্রাম্পও কি ইরানকে নিয়ে একই পথে হাঁটতে চলেছেন? যদি তাই হয়, তবে কি ইরাকের মতো ইরানেও একই ভাঁদে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র? 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পরবর্তীতে ইরাকে সে ধরনের কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ ইরাককে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভুল প্রমাণিত হয়। ফলে বিশ্বজুড়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। এছাড়া ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ভেতরেও তৈরি হয় তীব্র ক্ষোভ ও হতাশা। প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা নড়বড়ে হয়ে যায়। বিশ্লেষকদের মতে সেই অবিশ্বাসের পরিবেশ না থাকলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কখনো প্রেসিডেন্টই হতে পারতেন না। কিন্তু এখন পরিস্থিতি যেন এক পরিহাস, কারণ ট্রাম্প নিজেই এমন এক পথে হাঁটছেন যে পথে হেঁটে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের মুখে পড়েছিল বুশ প্রশাসন। গণমাধ্যম বলছে, ট্রাম্প এখনও ইরানের সরাসরি হামলার সিদ্ধান্ত নেননি। তবে মধ্যপ্রাচ্যে যে বিশাল সামরিক সমাবেশ ঘটানো হয়েছে তা ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর এই অঞ্চলের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি মাগা বা আমেরিকাকে আবার মহান করে তোলার আন্দোলন, এই আন্দোলনের বড় অংশই বিদেশে নতুন যুদ্ধে জড়ানোর বিপক্ষে। সমস্যা হল, সামরিক বাহিনী প্রস্তুত থাকলেও দেশের মানুষ মানসিকভাবে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য প্রস্তুত নন। ইরাক যুদ্ধের আগে বুশ মাসের পর মাস যুদ্ধের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছিলেন। এখন ট্রাম্পও ইরান নিয়ে একই ধরনের যুক্তি দেখাচ্ছেন। ট্রাম্পের মতে, ইরান এমন এক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে, এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে পারে। এই ভাষা অনেকটাই পরিচিত। 2003 সালে বুশও বলেছিলেন, ইরাকের ক্ষেপণাস্ত্র মার্কিন নাগরিকদের ঝুঁকিতে ফেলেছে। একইভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তখন যুদ্ধের পক্ষে সাফাই গিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সতর্ক করেছেন যে ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে এবং একদিন তা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। ইরাক যুদ্ধের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অভাব। সাম্প্রদায়িক সহিংসতা ও বিদ্রোহে ডুবে যায় দেশটি। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে টালমাটাল ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে গত জুনের পর আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরুর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের মধ্যে চাপা অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের অভ্যন্তরে নজিরবিহীন এক সশস্ত্র অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। গত সোমবার রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দপ্তর লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায় ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন খালক। এই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গোড়ের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত 100 জন হামলাকারী নিহত ও গ্রেপ্তার হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রধান কার্যালয় মোতাহারি কমপ্লেক্সে মুজাহিদিন খালক যোদ্ধারা একটি জটিল অপারেশন চালানোর চেষ্টা করে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ সুরক্ষা বাহিনী। এতে করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু খামেনির দপ্তরই নয়, সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গ্রেডিয়ান কাউন্সিল এবং খামেনির ছেলে মোস্তফা খামেনির অফিসের সামনেও। সোমবার সকালে তেহরানের প্রস্তুত স্ট্রিট ও ভালিয়াসোর স্পেয়ারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের গোপন মদদে এই অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়ে থাকতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একে বিদেশি গোয়েন্দা সংস্থার সমর্থিত একটি সন্ত্রাসী অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তী কোনো অভ্যুত্থানের আশঙ্কায় বর্তমানে
বর্তমানে তেহরান জুড়ে ভারী মেশিনগান এবং দাঙ্গা দমনকারী গাড়ি মোতায়েন করা হয়েছে। এদিকে বর্তমানে আলবেনিয়া ভিত্তিক সংগঠন মুজাহিদিন খালক দাবি করেছে যে তাদের অভিযানে খামেনির বাসভবন ও সদর দপ্তরে ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী ১৫০ জন যোদ্ধা সফলভাবে অভিযান শেষ করে নিজেদের ঘাঁটিতে ফিরে এসেছে। তারা এই লড়াইকে মুক্তি সংগ্রাম হিসেবে অভিহিত করছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর তেহরানের সবথেকে সুরক্ষিত এলাকায় খামেনির বাসভবন গড়ে তোলা হয়। এমন সুরক্ষিত এলাকায় এমন হামলা বর্তমানে খামেনি সরকারের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। একদিকে বাইরের সীমান্তে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে সশস্ত্র বিদ্রোহ, সব মিলিয়ে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি। ইরান আমেরিকার পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনার মাঝেই ট্রাম্পের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের বিশাল ও বিধ্বংসী ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। সুইজারল্যান্ডের জেনেভায় যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনা চলছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য। মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বড় মিসাইল মজুদ রয়েছে ইরানের হাতেই। মাটির গভীর থেকে আকাশপানে ধেয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কৌশলগতভাবে ২০০০ কিলোমিটার বা ২৪৪০ মাইলের মধ্যে সীমাবদ্ধ রাখলেও এগুলো ইসরায়েলে নির্ভুল আঘাত হানার জন্য যথেষ্ট। আর পেন্টাগনের মাথা ব্যথার মূল কারণ হল ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র, যা ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটারেরও বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া ইরানের ভাণ্ডারে রয়েছে খাইবার, ইমাদ, সাহাবিন এবং ২০০০ কিলোমিটার পাল্লার খোরাম শহরের মতো মারণাস্ত্র। শুধু মাটির উপরেই নয়, ইরানের আসল শক্তি ভাণ্ডার লুকিয়ে আছে মাটির নিচেও। রাজধানী তেহরান, কেরমানশাহ ও সেমন সহ বিভিন্ন প্রদেশে অন্তত ৫টি বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান, যা সাধারণ বিমান হামলায় ধ্বংস করা প্রায় অসম্ভব। এর আগে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান প্রমাণ দিয়েছে তাদের এই সক্ষমতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। ওই যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কাতারের আল উদিদ মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছিল তেহরান। যদিও ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ১/৩ উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে, কিন্তু ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সেই ক্ষত সারিয়ে তারা এখন আরও শক্তিশালী। এছাড়া শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল এবং ৩০০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক অস্ত্র বহনযোগ্য KH-৫৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তেহরান পরিষ্কার